হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আইসিএসসি 2026 ম্যারাথন সিরিজের চতুর্থ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট দুটো গল্প বেছে নিয়েছি, যে দুটো গল্প থেকে একটা প্রশ্ন তোমরা এবছরের এক্সাম পেপারে পাবে বলে আমার বিশ্বাস। সেই গল্প দুটো হচ্ছে, একটা সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প নীল মানুষের কাহিনী, আর অন্যটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত ছোট গল্প গন্ধটা খুব সন্দেহজনক। প্রথমে আমি আসবো নীল মানুষের কাহিনী গল্পে। এই গল্প থেকে আমি আজকে তোমাদের 5টা প্রশ্ন এবং তার উত্তরের যে পয়েন্টস বা যে বিষয়গুলো লেখার প্রয়োজন সেটা সম্পূর্ণভাবে বলে দেব। প্রথম পয়েন্টস বলার আগে বা প্রথম নম্বরে আসার আগে, প্রথম প্রশ্নে আসার আগে আরও দুটো বিষয় তোমরা অবশ্যই মনে রাখবে। নীল মানুষের কাহিনী গল্পের মূল গ্রন্থের নাম নীল মানুষ, আর এই গল্পটা একটা কল্প বিজ্ঞান নির্ভর গল্প। এছাড়া অবশ্যই লেখক পরিচিতি নিশ্চয়ই তোমরা এতদিনে পড়ে নিয়েছো, সেখান থেকে যদি কোনো প্রশ্ন আসে নিশ্চয়ই লিখে আসতে পারবে। আসবো 1 নম্বর প্রশ্নে, যেখানে রণজয়ের কি পরিবর্তন হয়েছিল এবং কেন। প্রথম প্রশ্নের ক্ষেত্রে আমি বলবো রণজয় কে সেটা। রণজয় এই গল্পের প্রধান চরিত্র। সে কলেজ পড়ুয়া এক প্রাণবন্ত ছেলে, যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কদিন আগে মুখস্থ বলতে পারত। পাশের গ্রামের চিত্রার সাথে তার বিয়ে হওয়ার কথা হয়েছিল। এটা হচ্ছে রণজয়ের সম্পূর্ণ পরিচয়। এরপরে আসছি রণজয়ের কি পরিবর্তন হয়েছিল। রণজয়ের চেহারার আমূল পরিবর্তন হয়েছিল। সে সাধারণ এক কলেজ পড়ুয়া ছেলে থেকে হয়ে গিয়েছিল একেবারে নীল মানুষ। দৈত্যাকার চেহারা হয়েছিল, উচ্চতা হয়েছিল 7.5 ফিট, মুখটা প্রকাণ্ড লম্বা। কোথাও কিন্তু লেখা নেই যে তার মুখটা সিংহের মতো লম্বা হয়েছিল বা সিংহের মতো দেখতে হয়েছিল। এটা অন্য কেউ বা মনে করেছিল, তাকে দেখে মন্তব্য করেছিল, কিন্তু লেখক একবারের জন্য বলেনি তার চেহারার পরিবর্তনে এটা কখনো লিখবে না। গায়ের রং সম্পূর্ণ নীল, দরজা জানলা রং করা যে নীল সেরকম, গলার স্বর প্রচণ্ড গম্ভীর, হাড়ের মধ্যে মুখ ঢুকিয়ে কথা বললে যেমনটা শোনা যায় ঠিক তেমনটা। আর কেন এরকম হয়েছিল, আকাশ থেকে গোলাকার একটা জিনিস নেমে আসে, যার মাথার উপরে একটা ঘর শব্দ হয়, তার থেকে টর্চ লাইটের মতো একটা আলো বের হয়, মানে ওই গোলাকার বস্তুটা থেকে। আর সেই আলোটা যেখানে পড়ে সেই সব কিছু পুড়িয়ে দেয়। ওর ভেতরে মানুষের মতো দেখতে কতগুলো প্রাণী ওর ভেতর থেকে নেমে আসে, এবং এরাই একবার ছুঁয়ে দিয়েছিল রণজয়কে। সেই জন্যই রণজয়ের মধ্যে পরিবর্তন এসেছিল। এরা জলকে খুব ভয় পেত। আর হ্যাঁ, এটুকু লিখলে চলবে। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন গেল। নাম্বার 2 নম্বর প্রশ্নে আমি আসবো, নিশানপুর গ্রামে দারুণ একটা উত্তেজনা পড়ে গেল। কি নিয়ে উত্তেজনা পড়েছিল, সেখানকার মানুষ কোন গল্প তৈরি করেছিল, খবরের কাগজে কি ছাপা হয়েছিল, কি নিয়ে উত্তেজনা শুরু হয়েছিল। গল্পের প্রধান চরিত্র রণজয় ওরফে নীল মানুষের বিবাহ স্থির হয়েছিল নিশানপুর গ্রামের চিত্রার সাথে। সেই চিত্রার বাড়ির পেছনের বাগানে পাপু দেখেছিল, চিত্রার ভাই পাপু দেখেছিল এক দৈত্যাকার প্রাণীকে, আর তাকে দেখে চিত্রা অজ্ঞান হয়ে যায়, এবং তার ছোট কাকা লোকজন জড়ো করে যখন নিয়ে আসে লাঠি বাঁশ, তাকে মারতে আসে, এবং প্রবল শক্তিধর সেই প্রাণীকে কাবু করতে পারে না, বরং সে পটপট করে সে দেশলাই কাঠির মতো সেই সমস্ত বাঁশ লাঠি ভেঙে দিতে থাকে। এরপরে জঙ্গলে গিয়ে ঢোকে সেই প্রাণী। সেই নিয়েই নিশানপুর গ্রামে উত্তেজনা হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, মানুষ কোন গল্প তৈরি করেছিল। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু মাথায় রাখবে, কখনো নিজের ভাষা কখনো বইয়ের ভাষা দিয়ে উত্তরটা লিখে আসবে। পয়েন্টসগুলো বলছি। কেউ বলেছিল দৈত্য, মূলের মতো দাঁত, চোখ দিয়ে আগুন বেরোয়। কেউ বলেছিল দৈত্য নয় গরিলা, কেউ বলেছিল শিম্পাঞ্জি অথবা ওরাংওটান, কেউ বলেছিল কোনো তান্ত্রিক মন্ত্র পড়ে মরাকে জাগিয়ে তুলেছে। কেবল চিত্রার মা সন্দেহ করেছিল ও রণজয়, যে হঠাৎ নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। ছোট কাকা বলেছিল তেলে গাটা, ওর মুখটা সিংহের মতো, ওটা কোনো জন্তুই হবে। এই হচ্ছে মানুষজনের কথাবার্তা। নিশানপুর গ্রামে যে দৈত্যের খবরের কাগজে কি ছাপা হয়েছিল, নিশানপুর গ্রামে দৈত্যের আবির্ভাব। এই লাইনটা সম্পূর্ণভাবে লার্ন করে নেবে, আসলে একেবারে ডিটো তুলে দেবে। আচ্ছা, এরপর যাব 3 নম্বর প্রশ্নে। সে এই পৃথিবী ছেড়ে যাবে না। কোথায় যাবে না, কেন যাবে না, তার পৃথিবীতে থেকে যাওয়ার
প্রবল ইচ্ছের কোন নমুনা গল্পে পেয়েছো সেটা লেখো। নাম্বার 1, কোথায় যাবে না, ভিন গ্রহে যাবে না, এটা কোয়েশ্চেনের নাম্বার অনুযায়ী তোমরা আনসার লিখবে। যদি 2 মার্কসের প্রশ্ন হয় যে ভিন গ্রহ থেকে লোকে এসে তাকে ছুঁয়ে দিয়েছিল, সেই ভিন গ্রহে যাবে না এইভাবে, কিংবা 3 মার্কসের যদি হয় সেভাবে মার্কস অনুযায়ী কিন্তু লেখার পরিমাণটা বাড়বে, বিষয় বাড়বে। আচ্ছা, নাম্বার 2, কেন যাবে না, সে পৃথিবীকে বড় ভালোবাসতো, পৃথিবী ছেড়ে সে কোথাও যেতে চায় না, যতই সে পূর্বের মতো পরিস্থিতিতে না ফিরুক তবুও সে তার প্রিয় কাছের মানুষগুলোকে ছেড়ে কোথাও যেতে চায় না, থাকতে চায় তার প্রিয় পৃথিবীর মাটিতে। নাম্বার 3, তার পৃথিবীতে থেকে যাওয়ার প্রবল ইচ্ছের যে গুলো তোমরা লক্ষ্য করেছো গল্পে সেগুলো বলো। তার পৃথিবীতে থেকে যাওয়ার প্রবল ইচ্ছের 3টে প্রবল কারণ আমরা দেখতে পেয়েছি গল্পে। প্রথম কারণ কি না, সে হঠাৎ প্রবল শক্তির অধিকারী হয়েছে, তার চেহারা বদলে গেছে, কণ্ঠস্বর বদলে গেছে, সাধারণ মানুষের মতো সে আর পৃথিবীতে বাস করতে পারবে না সে জানে, তবুও সে তার বাবার কাছে ফিরে এসেছিল, মানে পৃথিবীতে থাকার জন্য বাবার কাছেই ফিরে এসেছিল, কিন্তু বাবা ভয় পেয়ে তাকে তাড়িয়ে দিয়েছে। নাম্বার 2, চিত্রার কাছে গিয়েছিল। চিত্রা নিশানপুর গ্রামে বাস করতো, তার সাথে যার বিয়ে হওয়ার কথা ছিল, সেও তাকে দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেছে, কেউ তাকে চিনতে পারলো না, বরং মারতে এলো লাঠি বন্দুক নিয়ে, তবুও সে এই ভিনগ্রহীদের প্রাণীদের সাথে যেতে চায়নি, লুকিয়েছিল জলের তলায়, আর কারণ জলকে ওই প্রাণীরা ভয় পেত। আচ্ছা, গল্পের শেষেও একটা প্রমাণ আমরা পেয়েছি যে গৃহস্থ বাড়িতে খিচুড়ি করে খেয়ে সে খিদে মিটিয়েছিল, এবং সেই বাড়িতে গৃহস্থের উদ্দেশ্যে একটা চিঠি লিখে গেছিল যে তার বাড়ির জিনিসপত্রকে চোরের হাত থেকে সে রক্ষা করেছে, তার বদলে কিছুটা খিচুড়ি খেয়েছে। এরপরে সে লিখেছিল ইতি নীল মানুষ, অতএব সে নীল মানুষ হয়ে পৃথিবীর মানুষের সাথে শুধুমাত্র এইটুকু পার্থক্য, নীল মানুষ এবং মানুষ, এই পার্থক্যটুকু বজায় রাখতে চেয়েছিল। সে বেঁচে থাকতে চেয়েছিল পৃথিবীর মানুষের উপকারী মানুষ হিসাবে, তাদের পাশেই, তাদের একজন হয়ে। নাম্বার 4, এইরকম চিন্তায় রণজয় নিজেই অবাক হয়ে গেল। কোথায় কিসের চিন্তা সে করছিল, অবাক হলো কেন? নিশানপুর গ্রামের মানুষদের তাড়া খেয়ে রণজয় বাগান দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় একটা জলা পেরিয়ে জঙ্গলে গিয়ে ঢুকেছিল, এবং সেখানে গিয়ে তার প্রচণ্ড খিদে পায়। এরপর রাতের অন্ধকার নেমে আসে, এবং সেই অন্ধকারের মধ্যে সে একটা গ্রামের মধ্যে ঢুকে পড়ে। সেই সময় সন্ধেবেলা গ্রামের মানুষরা খাবার দাবার তৈরি করছিল, কিন্তু সে ভিক্ষা চাইতে পারেনি, কারণ মানুষ তাকে ভিক্ষা দেবে না, মানুষ তাকে দেখে ভয় পাবে। এরপর সেটা লেবু গাছ থেকে লেবু ছিঁড়ে খেয়েছে, বুঝতে না পেরে, পরবর্তীকালে বুঝতে পেরেছে লেবু। এরপরে একটা মুরগির খাঁচার কাছে গিয়ে তার মনে হয়েছে যে চুরি করে কয়েকটা মুরগি নিয়ে নিলে হয়, বেশ আগুনে ঝলসে খাওয়া যাবে। আর এই কথাতেই সে কোথায় কিসের চিন্তা সে করেছিল, এই কথার যে চিন্তা করেছিল সে মনে মনে, সেটা নিয়েই সে এই ধরনের মন্তব্যটা করেছে। আচ্ছা, এরপরের প্রশ্ন ছিল সে অবাক হয়েছিল কেন, মানে কোন চিন্তা নিয়ে অবাক হলো এটা। এবার সে কেন অবাক হয়েছিল, আসলে সে কিছুদিন আগে কলেজ পড়ুয়া ছিল, রবীন্দ্রনাথের কবিতা গড়গড় করে বলতে পারতো, আর সাধারণ 5টা ছেলের মতোই সে ছিল। অতএব একটা ভালো ঘরের ছেলে হয়ে সে কিনা চুরি করে খাবার কথা ভাবছে, আর তার সঙ্গে সঙ্গে তার মনে হয় তাহলে কি সত্যিই সে দৈত্য হয়ে যাচ্ছে, আর কিছুদিন পরে কি সে মানুষ ধরে ধরে খাবে, এই আশঙ্কায় সে এরকম ভাবনা ভেবেছিল। আচ্ছা, এরপর আমরা যাব 5 নম্বর প্রশ্নে, অর্থাৎ এই গল্পের শেষ প্রশ্ন। রণজয় খুঁজতে খুঁজতে রান্নাঘরে গেল। কোথায়, কোন রান্নাঘরে রণজয় কিভাবে ঢুকেছিল, ঢুকে কি করেছিল? আচ্ছা, প্রথম যে প্রশ্নটা বললাম কোন রান্নাঘরে ঢুকেছিল, রণজয় ঘুরতে ঘুরতে একটা গ্রামের গৃহস্থের বাড়ির সামনে এসে পড়েছিল, তালা দেওয়া ছিল, সেই তালা ভেঙে ঘরে ঢুকেছিল। একটা কুকুর সঙ্গে সঙ্গে এসেছিল তার দিকে ধেয়ে, সেই কুকুরটাকে একবারে বনবন করে ঘুরিয়ে পা ধরে সে পাঁচিলের ওপারে ফেলে দিয়েছিল, এবং কুকুরটা আওয়াজ করতে করতে চলে যায়। এভাবেই সে ঘরে ঢুকেছিল, তারপরে রান্নাঘরে প্রবেশ করে। তারপরে প্রশ্নে রান্নাঘরে ঢুকে কি করেছিল, রান্নাঘরে ঢুকে সে কিছুটা চাল ডাল জোগাড় করে একটা বড় হাঁড়িতে করে জল নিয়ে ওগুলো বসিয়ে দিয়েছিল। খিচুড়ি সে রান্না করতে পারতো না, যা হোক একটা খাবে সেই জন্য। আচ্ছা, তারপরের প্রশ্ন, সেখানে গিয়ে সে কাদের দেখেছিল, তারা কি করছিল? সেখানে গিয়ে সে দুটো চোরকে দেখতে পেয়েছিল। সে যখন বিছানায় শুয়ে একটু বিশ্রাম নিচ্ছিল, সেই সময় হঠাৎ দরজার শব্দ হয়, এবং সে যখন দরজার আড়ালে চলে যায় অন্য ঘরে, তখন সে দেখতে পায় দুটো চোর ঢোকে। প্রথমে চোর বুঝতে পারেনি, প্রথমে ভেবেছিল গৃহস্থ ফিরে এসেছে, কিন্তু এরপরে যখন সে বুঝতে পেরেছিল যে চোর এসেছে, সেখানে গিয়ে সে কাদের দেখেছিল, চোর দেখেছিল। ঠিক আছে, নেক্সট প্যারা তারা কি করছিল। এই যে কি করছিল, দুটো চোরকে সে দেখেছিল, একটার নাম হেবো এবং অন্যজনের কোনো নাম গল্পে উল্লেখ নেই। তাদের যে ঘটনা, মানে দুজন এলো, একজন বাক্স ভাঙছিল, তালা ভাঙছিল আলমারির, আর একজনকে সে
পেছন থেকে মানে সাইড থেকে নিয়ে চলে গেল, বন্ধ করলো, মুখ বন্ধ করে মুখ বেঁধে উঠোনে শুয়ে দিল। এরপর আর একটা চোর যে কী করছিল, তালা ভাঙছিল, রণজয়ের পেছন থেকে হেল্প করছিল, এই যে ঘটনাটা, সম্পূর্ণ ঘটনাটা কিন্তু বই থেকে লার্ন করতে হবে। যদি প্রশ্ন আসে একেবারে গুছিয়ে তোমাকে শর্টে ব্যাপারটা লিখে আসতে হবে। আচ্ছা, এইবারের মানুষদের জন্য রণজয় চিঠিতে কি লিখে এসেছিল, সম্পূর্ণ চিঠির কথা তোমাদের যে বই সেখানে আছে, যে আমি সামান্য খিচুড়ি খেয়েছি, তার বদলে দুটো চোরকে ধরে দিয়ে গেছি, তোমাদের জিনিসপত্র বাঁচিয়েছি, আশা করছি তোমাদের এতে কোনো ক্ষতি হবে না। এবং এরপরে সে নীল মানুষ বলে, নিজের ইতি নীল মানুষ বলে লিখে দিয়ে গেছে। এরপরে আমরা যেটা মনে রাখবো, মানে 5টা প্রশ্ন তোমাদের বলে দিলাম, যেটা সম্পূর্ণ গল্পকে কিন্তু কভার করছে। এবার যেটা ইম্পর্টেন্ট কথা বলবো সেটা হচ্ছে, এই যে প্রশ্নগুলো বলছি, এই প্রশ্নগুলোর যে লাইনগুলো আমি তুললাম, এই লাইন তুলেই তোমাদের প্রশ্ন দেওয়া হবে তা কিন্তু মানে হবে না। তোমাদের যে কোনো লাইন তুলে প্রশ্ন দিতে পারে, কিন্তু এই যে বিষয়গুলো আমি বললাম এর মধ্যেই তোমরা আনসার পাবে এবং সেই কথাটাই তোমরা লিখে আসতে বাধ্য হবে বা লিখে আসবে, তবে ফুল মার্কসটা পাবে। আচ্ছা, এরপর আমরা যাব পরবর্তী গল্পে। গন্ধটা খুব সন্দেহজনক, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা হাস্যরসাত্মক অতি প্রাকৃত গল্প। কী ধরনের গল্প বললাম? হাস্যরসাত্মক অতি প্রাকৃত গল্প। এই গল্পটার মূল গ্রন্থ সেরমভাবে লেখক কিছু দিয়ে যাননি, আনন্দমেলের একটা শারদীয়ার সংখ্যায় প্রথম এটা প্রকাশ পেয়েছিল। এরপর আমরা এই গল্প থেকে 4টে প্রশ্ন নেব, সেই 4টে প্রশ্নের মধ্যেই কিন্তু আমরা সম্পূর্ণ গল্পটাকে কভার করছি। সেইখান থেকেও একই কথা বলবো, যে কোনো প্রশ্ন মানে লাইন তুলে প্রশ্ন হতে পারে, বিষয়গুলোকে শুধু মাথায় রাখবে। নাম্বার 1, সেই রকমই এক নির্জন জায়গায় দাদামশাই বদলি হলেন। কার দাদামশাই, কোথায়, কোন কাজের সূত্রে বদলি হলেন? এই গল্পের গল্পকথক অবশ্যই লেখক নন, গল্পকথক। গল্পকথকের দাদামশাই তিনি রেলে চাকরি করতেন, রেলগাড়ির গার্ড ছিলেন এবং সেই কর্মসূত্রে তিনি দোমোহানি অঞ্চলে, উত্তরবঙ্গের দোমোহানি অঞ্চলে, নির্জন একটা জায়গা দোমোহানি অঞ্চলে বদলি হয়ে এলেন। এই যে বলছি উত্তরবঙ্গের নির্জন জায়গা দোমোহানি, দিস মানে প্রত্যেকটা কিন্তু পয়েন্টস, এর একটা পয়েন্ট মিস করলে কিন্তু তুমি ওখানে ফুল মার্কসটা পাচ্ছ না। যাই হোক, বদলি হয়ে এসছেন। এরবার প্রশ্ন হচ্ছে, 1 মিনিট, গল্পকথকের দাদামশাই, এটা বলেছি সরি, দোমোহানি জায়গাটা কেমন, দোমোহানি জায়গাটা কেমন এবং তার প্রাকৃতিক পরিবেশ এবং মানুষজন সম্পর্কে যা জানো লেখক। এই যে প্রশ্নটা আমি বলছি, যে জায়গাটার প্রাকৃতিক পরিবেশ এবং মানুষজন সম্পর্কে লেখো, এই প্রশ্নটা আমি মক টেস্টে দিয়েছিলাম, অনেকেই ভুল লিখেছো। কোথায় ভুল সেটা এই মুহূর্তে বলে দিচ্ছি। এই যে প্রাকৃতিক পরিবেশ, সেটা বইয়ের মধ্যেই তোমাদের আছে। দোমোহানি ছোটোখাটো একটা ভারী সুন্দর জায়গা, নির্জন জায়গাটা, বেটে বেটে লিচু গাছের ছাওয়ায় ভরা জায়গা, পাথরকুচি ছড়ানো রাস্তা আর সবুজ মাঠ, আছে কিছু জঙ্গল, এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশটার বর্ণনা। এরপর মানুষজন সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছি, লোকজন এখানে খুব কম বাস করে। একধারে রেলের পাকা কোয়ার্টার সাহেবদের জন্য, আর অন্য ধারে পাকা কোয়ার্টার সাহেবদের জন্য, আর অন্যধারে বাবুদের জন্য আধ পাকা কোয়ার্টার। একটা স্কুল ছিল 8 পর্যন্ত, আর রেলের ইনস্টিটিউট ছিল। বছরে 2-3 বার সেখানে নাটক হতো, কখনো কেদার রায়, কখনো টিপু সুলতান। রেলের বাবুরা দল বেঁধে শীতকালে ফুটবল এবং গ্রীষ্মকালে ফুটবল এবং শীতকালে ক্রিকেট খেলতো। মাঝে মাঝে সকলে দল বেঁধে তিস্তা নদীর ধারে বা জয়ন্তিয়া পাহাড়ে চড়ুই ভাতি করতে যেত। এই হচ্ছে সেখানকার মানুষদের কথা। অনেকেই কী করেছো, এই বিষয়টা লেখোইনি, অথবা এটাকে পুরোটাকেই প্রাকৃতিক বিষয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছো, আর ওখানকার মানুষজনের অতি প্রাকৃতিক ঘটনাটাকে এনেছো। সেটা কিন্তু দোমোহানি সম্পর্কে বলতে হবে না। যদি ওইখানকার মানুষজন সম্পর্কে গল্পে কি জানো সেটা আলাদা করে আসে, তখন তোমাকে ভৌতিক বিষয়গুলো আনতে হচ্ছে। একটু বুদ্ধি করে আনসারটা লিখে আসতে হবে, প্রশ্ন অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে। এরপরের প্রশ্নে চলে যাব। তারপর থেকে দিদিমা একটু ভয়ে ভয়ে থাকতে লাগলেন। কার দিদিমা? দিদিমার কয় সন্তান? কিসের জন্য তিনি ভয় পেলেন? কার দিদিমা? গল্পকথকের দিদিমা। দিদিমার কয় সন্তান? দিদিমার 9 সন্তান ছিল। খুব মাথায় রাখবে ভালো করে, 9 সন্তান ছিল। কিসের জন্য তিনি ভয় পেয়েছিলেন? গল্পকথকের দিদিমা মানে দিদিমা দাদামশাইকে নিয়ে, সবাইকে নিয়ে যখন এসেছিলেন, তখন দাদামশাই সবসময় বাড়িতে থাকতেন না, তাকে রেলের কাজে বিভিন্ন জায়গায় যেতে হতো। মানে তিনি যেহেতু গার্ড ছিলেন, রেলের সঙ্গে সঙ্গে ঘুরতেন। তা একদিন হঠাৎ স্টোর কিপার অক্ষয় সরকার এসে বলেছিল যে এখানকার লোকজন ভালো নয়, হুটহাট কাউকে বাড়িতে ঢুকতে দেবেন না। পালিত গিন্নি একদিন এসে বলেছিলেন যে চোখ কান খোলা রাখবেন, ছেলেপুলেদের সামনে রাখবেন, এখানে যারা আছে তারা ভালো নয়। এই যে পালিত গিন্নির কথাটা দ্বিতীয়বার তিনি শুনলেন অক্ষয় সরকারের পর, তখনই কিন্তু তার মনের মধ্যে ভয় তৈরি হয়েছিল। এই যে বলেছে না, একটু ভয়ে ভয়ে থাকতে লাগলেন, কবে থেকে বা কেন ভয়, এইটাই হচ্ছে কারণ।
এরপর আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। এই গল্পে কয়টি অতিপ্রাকৃত ঘটনা আছে, সেগুলো কি কি? এটাই হচ্ছে সম্পূর্ণ গল্পের বিষয়, কারণ টোটাল অতিপ্রাকৃত গল্প আমরা পেয়েছি 7টা, মানে ঘটনা 7টা, তার সাথে একটা ছোট্ট ঘটনা, মানে টোটাল যদি বলি 8টা মূল ঘটনা। তাহলে এই 8টা মূল ঘটনা কি কি ছিল সেটা কিন্তু একেবারে তোমাদের গ্রিপে নিতে হবে। প্রথম ঘটনা কি না, যখন দাদামশাই দিদিমা ওখানে উপস্থিত হয়েছেন, কিছুদিনের মধ্যেই দেখা গেল যে দিদিমাদের যে বাড়িতে কাজ করতো পুরনো চাকর সুখিয়া, তার দেশের বাড়ি থেকে একটা চিঠি আসে, এবং সেই চিঠি থেকে সে জানতে পায় যে তার ভাসুরের ছেলে অসুস্থ হয়েছে, তাকে দেশে যেতে হবে, গ্রামে যেতে হবে। সে চলে যায় ছুটি নিয়ে। এরপরে একটা হঠাৎ করে কাজে আসে কমলা নামক কোনো একটি মেয়ে, দিদিমাকে এসে বলে যে সে কাজ করতে চায়, তাকে দিদিমা কাজে রেখে দেন। এবং একদিন হঠাৎ পালিতগিন্নি গল্প করতে আসে, তখন কমলা এঁটো বাসন মাজছিল, এবং পালিতগিন্নিকে দেখে সে সঙ্গে সঙ্গে কোথায় উধাও হওয়া আর খুঁজে পাওয়া যায় না। পালিতগিন্নি জানতে চান যে কাকে কাজে রেখেছে, তখন দিদিমা জানায় তার নাম কমলা। তখন বলে ও হালদার বাড়িতেও কাজ করতো, কিন্তু এবার একটা দেখে শুনে মানুষ ঝিরাখো, এই বলে চলে যায়। এই হচ্ছে প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা, নিস্তব্ধ রাতে ডুয়ার্সের জঙ্গলে রেল লাইনে দাদামশাইয়ের একটা অভিজ্ঞতা হয়েছিল। গল্পকথকের দাদামশাইয়ের নিজস্ব অভিজ্ঞতা। এখানে বলে রাখি, গল্পকথকের দাদামশাই আর গল্পকথকের দাদামশাইয়ের বাবা দুজনের ঘটনা কিন্তু আলাদা, একটু মাথায় রাখবে কোনটা কার। এটা গল্পকথকের দাদামশাইয়ের ঘটনা। তা যাই হোক, তিনি কি করতেন না, তিনি রেলগাড়িতে গার্ডের কাজ করতেন, এবং একদিন রাত্রিবেলা তিনি ওই ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে রেল লাইন, সেখানে রেল লাইন ছুটে চলেছে, হঠাৎ মাঝরাতে একটা জায়গায় এসে মালগাড়ি থেমে গেল। মালগাড়ির গার্ড ছিলেন তিনি, মালগাড়ি থেমে গেল। তা ওরকম জায়গায় মাঝে সাঝেই থেমে যায়। ওই যে যারা সিগন্যাল দেয়, সেই সব সিগন্যাল দেয় যারা সিগন্যাল ম্যান বা অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, তারা কখনো কখনো ঘুমিয়ে পড়ে বা সিগন্যাল দিতে দেরি হয়ে যায়। তা ঝিমোচ্ছিলেন প্রথমে দাদামশাই, কিন্তু যখনই ট্রেনটা থেমে যায়, মালগাড়িটা থেমে যায়, তখন তার ঘুম ভাঙে, এবং যখন সিগন্যালটা আসছে না, দেরি হয়ে যাচ্ছে, তখন তিনি পঞ্জিকা খুলে পড়ছেন সেই সময়টা। কিন্তু অনেকটা যখন দেরি হয়ে গেল, তখন হঠাৎ করে তার কেমন একটা সন্দেহ হলো। আর এমন সময় তিনি শুনতে পেলেন পেছনে যেন কেউ ওয়াগানের সিঁড়ি বেয়ে উঠছে, ওই যে কামরাটা যেটা, সে সিঁড়ি বেয়ে উঠছে, শব্দ পেলেন, খুট করে একটা শব্দ হলো। এরপরে তিনি আরও সজাগ হলেন, মনে হলো যেন কেউ যেন ওয়াগানের দরজাটা খুলছে। এটা যখনই তিনি শুনতে পেয়েছেন, তখন তাড়াতাড়ি তিনি হাত বাতি, তখনকার দিনে তো হ্যাচাক জাতীয় একটা বাতি থাকতো, সেই বাতিটা নিয়ে উনি ট্রেন থেকে মালগাড়ি থেকে নামলেন। এবার মালগাড়ির গার্ড যেখানে বসে আর মালগাড়ির ড্রাইভারের যে জায়গা, সেটা পুরো মানে মালগাড়িটার এই প্রান্ত আর ও প্রান্ত। তা তিনি যখন উঠে দেখলেন, জায়গাটা দেখলেন, এবার তিনি ট্রেন চলছে না, মালগাড়ি চলছে না, তিনি একটু এগোচ্ছেন। এবার অতটা রাস্তা গেছেন, গিয়ে দেখছেন যে মালগাড়ির ড্রাইভার এবং যে ফায়ারম্যান, কখন তো কয়লায় গাড়ি চলতো, তা কয়লা দেওয়ার জন্য যে থাকতো সেই ফায়ারম্যান দুজনেই গামছা পেতে নিচে ঘুমোচ্ছে। আর এমন সময় তিনি দেখলেন সিগন্যাল দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি ওদের ডেকে দিলেন। কিন্তু উনি ওই মালগাড়ির ওই যেখানে তিনি বসেন, গার্ডের যে জায়গা, সেই জায়গায় ব্রেক ভ্যান যাকে বলে, সেই ব্রেক ভ্যানে যাবেন, গিয়ে সিগন্যালটা ড্রাইভারকে দেখাবেন, তবে ড্রাইভার গাড়ি ছাড়বে। কিন্তু তিনি দেখলেন তিনি যাচ্ছেন, তারই মধ্যে গাড়ি ছেড়ে দিয়েছে। তিনি অবাক হয়ে গেলেন, কি করে, ব্যাপারটা কি হলো। এমন সময় গাড়িটা সম্পূর্ণ যখন তার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তার জায়গাটা, ব্রেক ভ্যানের যে জায়গাটা, সেটা যখন এসছে, তখন তিনি দেখছেন তা অবিকল গার্ডের পোশাক পরা একটা ছেলে, সে ওই যে হাত বাতিটা জানলা দিয়ে দেখাচ্ছে, আর দাদামশাইকে যে দেখতে পেল, ফিক করে তার দিকে তাকিয়ে হেসে চলে গেল। এই হচ্ছে দ্বিতীয় ঘটনা। তৃতীয় ঘটনা কি, ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্যের ঘটনা। ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্যের যে ঘটনা, সেক্ষেত্রে বলে রাখি, ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্য ওখানে ম্যাজিক দেখানোর জন্য একবার স্টেজে এসেছেন। তার স্টেজেও তিনি খেলা দেখাবার আগে একটা লম্বা চড়া বক্তৃতা দিচ্ছেন যে ম্যাজিক আসলে হাতের খেলা, এর বাইরে কিছু নয়, যদি কেউ কৌশলটা ধরে ফেলেন তাহলে চুপ করে বসে থাকবেন, কিছু বলতে যাবেন না, এসব নানান বক্তৃতা দিচ্ছেন। আর ঠিক সেই সময় তার হাতের লাঠিটা হঠাৎ হাত থেকে শূন্যে উঠে পড়লো, লাফিয়ে উঠে আবার তার হাতে ফিরে এলো। সবাই ভাবছে যে তিনি খেলা দেখাচ্ছেন, সবাই মজা পেয়ে হাততালি দিয়ে উঠলো, কিন্তু তিনি অবাক হয়ে গেলেন। এরপরে ম্যাজিশিয়ান প্রফেসর ভট্টাচার্য দ্বিতীয় খেলা দেখাবেন। তিনি বললেন যে ব্ল্যাকবোর্ডে দর্শকের আসন থেকে উঠে এসে কেউ কিছু লিখবে, আর তার চোখটা বেঁধে দেওয়া হবে। তিনি না দেখেই বলে দেবেন যে ওই দর্শক কি কি লিখছে।
তা ময়দার লেচি দিয়ে তার চোখটা বাঁধা হচ্ছে। এমন সময় হঠাৎ দেখা গেল চক একা একাই লাফিয়ে উঠে বোর্ডের মধ্যে লিখছে। যে কি লিখেছে না, প্রফেসর ভট্টাচার্য ইজ দ্য বেস্ট ম্যাজিশিয়ান ওই মানে ওয়ার্ল্ডের বেস্ট ম্যাজিশিয়ান অফ দি ওয়ার্ল্ড, এটা লেখা ছিল। তা যাই হোক, এরপরে কি হলো, দেখা গেল যে ম্যাজিকটা, ওই ম্যাজিকটা একটা মানে উনি দেখাননি, ম্যাজিকটা ঘটে গেল, দর্শকরা সবাই হাততালি দিয়ে উঠলো, কিন্তু প্রফেসর ভট্টাচার্য বুঝতে পারছেন না কি হয়েছে। এরপর তিনি চোখটা খুলে বুঝতে পারলেন যে একটা ঘটনা ঘটেছে। এরপর তিনি কি করবেন, এরপরে যে ম্যাজিকটা তিনি দেখাবেন, কথা ছিল একটা মশাল জ্বালবেন আর মশালের আগুনটা খেয়ে নেবেন। তা তিনি খেয়ে নিয়েছেন, ম্যাজিকটা দেখানো হয়ে গেছে। এরপরে যখন তিনি আর একটা ম্যাজিক দেখাবেন, তাসের খেলা দেখাবেন, সেই সময় তিনি দেখছেন কিছুতেই মুখের আগুন নিভছে না। তিনি মুখ হাঁ করলেই আগুন জ্বলে উঠছে, মুখ হাঁ করলেই আগুন জ্বলে উঠছে। তিনি বারবার জল খাচ্ছেন, গ্লাসের পর গ্লাস জল খাচ্ছেন, আগুন কিছুতেই নিচ্ছে না। এই হচ্ছে ম্যাজিশিয়ানের মানে আসল ঘটনাটা। এক্ষেত্রে আরও কয়েকটা ঘটনা মনে রাখবে যে ম্যাজিশিয়ানের ক্ষেত্রে একটা প্রশ্ন আমি মক টেস্টে দিয়েছিলাম যে গণপতি, এই যে গণপতির যে একটা ব্যাপার মক টেস্টে দিয়েছিলাম না, প্রশ্নটা তোমরা দিয়েছিলাম, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, গণপতি আসলে কে, গণপতির ব্যাপারটা কি, তোমরা দু একজন আমাকে কমেন্ট বক্সে লিখেছো, বা হ্যাঁ কমেন্ট বক্সেই আমি দেখেছি, বা টেলিগ্রামেও বোধহয় একজন লিখেছিলেন যে একজন ম্যাজিশিয়ান। আমি জানি সেই সময় একজন ম্যাজিশিয়ান ছিলেন, কিন্তু সারা ভারতবর্ষের লোক, সাধারণ মানুষ কিন্তু তাকে চিনত না গণপতি নামে কাউকে। কাজেই লেখক যদি তার কথাই বলতেন, তাহলে উদ্দেশ্য করে নির্দিষ্ট করে জানিয়ে দিতেন একজন ম্যাজিশিয়ান। লেখক একটু কায়দা করে শব্দটাকে ব্যবহার করেছেন, যখন লেখক লেখেন তখন পাঠকের ভাবনার উপর ছেড়ে দেন। তাই এক্ষেত্রে গণপতি যে আসলে কে তা কিন্তু লেখক উল্লেখ করেনি। পাঠকের ভাবনাতে আমরা কখনো একজন নির্দিষ্ট করে ম্যাজিশিয়ানের কথা বলবো না, কারণ তার কথা কিন্তু সবাই জানে না এবং লেখক তার কথা উল্লেখ করে যাননি। তাহলে আমরা সাহিত্যকে বুঝবো, এবং সাহিত্যকে বুঝতে গেলে আমরা এটাই বলবো যে সারা বিশ্বকে যিনি একটা ম্যাজিকের মতো চালনা করছেন, তাকে পুরাণে যে ম্যাজিশিয়ান বলতে আমরা যাকে বুঝি, সেই গণপতি, সিদ্ধিদাতা গণেশ, তার কথাই কিন্তু এখানে লেখক বলে গেছেন বলেই আমরা মনে করব। যাই হোক, এরপরে যে বিষয়টা সেটা কি না, থিয়েটারে এরপরে হচ্ছে স্টেশন মাস্টার হরেন সমাদ্দারের বাড়িতে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল। সেবার দাদামশাই গিয়েছিলেন স্টেশন মাস্টারের বাড়িতে, আর হরেন সমাদ্দার একটা চিঠি লিখলেন, লিখে বললেন ওরে কে আছিস, সঙ্গে সঙ্গে একটা বাচ্চা মতো ছেলে এসে গেল, তার হাতে চিঠিটা দিলেন, দিয়ে বললেন ডাক বাক্সে ফেলে দিতে। দাদামশাই সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছেন নতুন লোক রেখেছেন বুঝি? তিনি বলেছেন না, লোক রাখেননি, ওরা ওরকমই করে দেয়। একটা অদ্ভুত কথা বলে শেষ করেছে, কিন্তু বোঝা গেছে বিষয়টা ভৌতিক। এরপরে কি হয়েছে না, থিয়েটার একটা সিরাজদৌল্লা নাটকের একটা ঘটনা। সেখানে কি ঘটলো না, গল্পকথকের যে মামারা, তাদের বাড়িতে মামাদের পড়াতে আসতেন প্রাইভেট ধর্মদাস নামক একজন মাস্টারমশাই, গৃহশিক্ষক। তিনি সেবার স্টেজে সিরাজদৌল্লা নাটকে লুৎফার ভূমিকায় অভিনয় করবেন, এমনটা কথা হয়েছে। কিন্তু দিনের দিন দেখা গেল তার ম্যালেরিয়া হয়েছিল, এবং ম্যালেরিয়ার জ্বর প্রচণ্ড আকার ধারণ করলো ওই অভিনয়ের দিন। তখন তিনি কি করবেন, আর একেবারে শুয়ে শুয়ে কোত করছেন, উঠতে পারছেন না। সেই সময় অভিনয় কিন্তু থেমে থাকলো না। কি হলো, নির্দিষ্ট সময় লুৎফার ভূমিকায় কাউকে স্টেজে দেখা গেল, সে অবিকল খোনা শুনে অভিনয় করে গেল। এরপর দাদামশাইকে যখন মানে কথাটা বলছেন সমাদ্দার, যে কেউ কিন্তু ধরতে পারলো না, তখন আমরা বুঝতে পারি যে আসলে সেই অতিপ্রাকৃত ঘটনা, লুৎফার ভূমিকায় আসলে ধর্মদাস ছিল না, ছিল সেই অতিপ্রাকৃত শক্তির কেউ একজন। আচ্ছা, এরপর হচ্ছে গল্পকথকের মামা বাড়ির নিত্যকার কিছু ঘটনার মধ্যে দুটো ঘটনার উল্লেখ আছে। মা মাসি যখন লুডো খেলতে বসতো, তখন কে খেলবি আয় বললেই 4-5 জন সঙ্গী পেয়ে যেত। আবার মামাদের যে বল খেলার সময় যখন কারা খেলবি আয় বললে 4-5 জন ছেলে কোথা থেকে জোগাড় হয়ে যেত, তাদেরই সমবয়সী। এরকম ঘটনা প্রায়শই ঘটতে থাকতো। এছাড়া আরেকটা ছোট্ট ঘটনার উল্লেখ গল্পকথক করেছেন, যে বড় মামার ছিল খুব ভূতের ভয়। সেই ভূতের একদিন ধর্মদাস মহাশয় পড়াচ্ছেন, বাড়িতে আর কেউ ছিল না, বড় মামা একাই বাড়িতে ছিল। সে হঠাৎ করে বাথরুমে যাওয়ার সময় সে খুব ভয় পায় ভূতে। সে বলে ওরে কে আছিস, সঙ্গে সঙ্গে তার বয়সে একটি ছেলে আসলো, বললো যে কি হয়েছে? তখন বলে যে আমি বাথরুমে যাবো, একটু দাঁড়াবি। এবার সে দাঁড়িয়েছে, বাথরুম থেকে যখন সে ফিরছে, ছেলেটি বলছে কি জন্য ভয় পাও? তখন সে বলছে ভূতের ভয় পায়। এ কথা শুনে ছেলেটি ফিক করে হেসে চলে গেল। আমরা বুঝতে পারছি এখানেও একটা সেই অতিপ্রাকৃত মানুষের কথাই বলা হচ্ছে। এরপরে যে ঘটনা, সেটা একটা বড় ঘটনা, এটা আলাদা করে প্রশ্ন আসতে পারে, অনেকগুলোই আলাদা প্রশ্ন আসতে পারে। ওই স্টেশন মাস্টার মামা এই যে বললাম সিরাজদৌল্লা নাটকের কথা, কিংবা ওই গার্ডের কথা,
কিংবা হচ্ছে দোমোহানির, এরপর যেটা বলছি দোমোহানির ফুটবল ম্যাচের কথা। দোমোহানির ফুটবল টিম মানে বাঙালি টিমের সাথে চা বাগানের সাহেবদের টিমের খেলা হচ্ছে, ফুটবল খেলা হচ্ছে। সেখানে বাঙালিরা খুব একটা জুত করতে পারছে না, কিন্তু হঠাৎই দেখা গেল যে বাঙালি যে দোমোহানির যে টিম তারা হঠাৎ খুব ভালো খেলতে শুরু করলো। 2টো গোল তো শোধ করলো, এই শোধ করে আরও একটা এক্সট্রা গোল দিয়ে দিল। তখন ওদের যে ক্যাপ্টেন তার একটা সন্দেহ হলো, সে সঙ্গে সঙ্গে রেফারিকে জানালো এবং থামিয়ে দেওয়া হলো। কিন্তু যখনই সবাইকে লাইন করে গোনা হলো দেখা গেল কই 11 জনই আছে, 11 জনই খেলছে, কিন্তু ক্যাপ্টেন দাবি করেছিল 11 জন না 12 জন খেলছে, তা সেটা গুণে প্রমাণ হলো না। এরপর আবার খেলা শুরু হলো, এবার রেফারি নিজেই খেলা থামিয়ে আবার লাইন করে দাঁড়ালো, বলে 4-5 জন এক্সট্রা খেলছে বলে মনে হচ্ছে। আবার কাউন্ট করা হলো, গোনা হলো, দেখা গেল না 11 জন খেলছে। আবার খেলা শুরু হলো। এরপর রেফারি বুদ্ধি করে 3 জন গোল মানে গোল দিয়েছে এবং 3 জনের মুখটা শনাক্ত করে রেখেছিল। হঠাৎ সে থামিয়ে সবাইকে লাইনে দাঁড়াতে বললো, লাইনে গিয়ে সবার মুখ দেখতে শুরু করলো এবং এবার প্রশ্ন করলো যে 3 জন শেষ 3টে গোল দিল তারা কোথায়। এই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে পাওয়া গেল না। আর আশ্চর্যজনকভাবে প্রত্যেক যারা দর্শক আসনে বসেছিল তারাও লক্ষ্য করছিল যে খেলা যখন রেফারি যখন গুনছে তখন 11 জন আছে সত্যি কথা, কিন্তু যখনই খেলা শুরু হচ্ছে ঘাসের মধ্যে থেকে বাতাসের মধ্যে থেকে কোথা থেকে যেন পিল করে এক্সট্রা খেলোয়াড় দোমোহানির টিমের সাথে যুক্ত হচ্ছে আর তাদের খেলাকে জিতিয়ে দিয়ে চলে যাচ্ছে। এই হচ্ছে গল্প। আচ্ছা, এরপরে আমরা যেটা পাবো, এভাবে যখন শেষে ওই 3 গোল মানে যে গোল দিল 3 জন তাদেরকে পাওয়া গেল না, তখন খেলাটা শেষ পর্যন্ত ওখানেই শেষ হয়ে গেল। এরপরে আমরা 8 নম্বর যে বিষয়টা পাই, দাদামশাইয়ের বাবার বাজার থেকে ফেরার একটা ঘটনা। দাদামশাইয়ের বাবা এসেছিলেন একবার, তিনি তাত্ত্বিক মানুষ, তিনি একবার বাজার করে ফিরছেন খলুইতে করে কতগুলো শিঙি মাছ নিয়ে। শিঙি মাছ খলুই থেকে পড়ে গেছে রাস্তায়, কিছুতেই তুলতে পারছে না, নাজেহাল অবস্থা। এমন সময় একটা ছেলে এসে তাকে খলুইর মধ্যে মাছটা তুলে দিয়েছেন। দাদামশাই ফিরে আসতে পারতেন, কিন্তু দাদামশাইয়ের একটা ভীষণ সমস্যা, তিনি গন্ধ পান, একটা অদ্ভুত গন্ধ, খুব সন্দেহজনক গন্ধ। তিনি ওই ব্যক্তিকে ধরে তার গা শুকে বললেন, হ্যাঁ একটা কী কথা বলেছিলেন সেটা অবশ্যই মাথায় রাখবে। তিনি বললেন, এ তো ভালো কথা নয়, গন্ধটা খুব সন্দেহজনক, তুমি কে হে, কারা তোমরা, এই কথাটা লার্ন করবে। মানে দাদামশাই কী বলেছে, বাবা কী বলেছিলেন। দাদামশাইয়ের বাবা এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই ছেলেটি দাদামশাইয়ের বাবার গা শুকলো এবং তাকে বলল যে এ তো ভালো কথা নয়, গন্ধটা বেশ সন্দেহজনক, আপনি কে বলুন তো, বলে হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল। এবং দাদামশাইয়ের বাবা অত্যন্ত অপমানে লজ্জায় এরপর থেকে আর গন্ধটা খুব সন্দেহজনক বলে মানে গন্ধ শুকে বেড়াননি। এই হচ্ছে আর একটা ঘটনা। এরপরের আর একটা ঘটনার কথাও এখানে ছোট্ট করে বলা আছে। দাদামশাইয়ের বাবা আসার পর প্রায়শই তো গন্ধ শুকতেন, গন্ধ পেতেন, এবং একদিন সকালবেলা তিনি তার বৌমাকে বলছেন যে কি হচ্ছে জায়গায়। তিনি কালকে রাত্রে মানে গত রাত্রে তার খুব তামাক খাবার ইচ্ছে হয়েছিল, তিনি উঠে বসে শুধুমাত্র নিজের মনে বলেছেন একটু তামাক খেয়ে আসি, আর সঙ্গে সঙ্গে কে যেন বলে উঠলো, এই যে বাবা মশাই তামাক সেজে দিচ্ছি। আর সত্যি সত্যিই কেউ কোলকে ধরিয়ে একেবারে তামাকের হুকোটা তার হাতে ধরিয়ে দিয়ে গেছে। এই একটা ঘটনার কথাও আমরা পেয়েছি। তাহলে 8টার একটা ছোট্ট ঘটনা। এই সমস্ত ঘটনাগুলো যদি সম্পূর্ণভাবে মনে রাখো, এর থেকে যা প্রশ্ন আসুক না কেন তোমরা লিখতে পারবে। এরপরে আমরা যাব দাদামশাইয়ের বাবা কেন অতিপ্রাকৃত সেই সব মানুষদের বা প্রেতাত্মাদের গন্ধ পেতেন, আর কেউ পেত না, মানে অনুভব করতেন। আসলে গল্পকথক এখানে এইটুকু বোঝাতে চেয়েছেন যে সাত্ত্বিক ব্রাহ্মণ যারা, সাত্ত্বিক মানুষ পূজা আর্চা করেন, সেই সব মানুষজন সারাক্ষণ রাম নাম জপ করছে, ঈশ্বরের নাম করছে, আর ওই ঈশ্বরের নাম শুনে বা রাম নাম জপের অবস্থার মধ্যে ওই অতিপ্রাকৃত যারা আছে তারা ভয় পেয়ে চলে যাচ্ছে, তারা ধারে কাছে আসছেন। আমরা জানি রাম নাম শুনলে ভূতেরা চলে যায়, তা সেরকমই একটা ব্যাপারকে এখানে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। আর একটা কথা একটু মাথায় রাখবে গন্ধটা খুব সন্দেহজনকের জন্য, যে এই যে ভূতেদের মানে ভূতেদের চরিত্র যাকে বলে, এই যে ভূতেদের গল্প আমরা পেয়েছি, সেই ভূতেরা কিন্তু কখনো কারোর ক্ষতি করে না। এই ভূতেদের দেখে মানুষ ভয় পায় না, জীবজন্তু খাচ্ছে, ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটিয়েছে, ভয়ঙ্কর কিছু অদ্ভুত দৃশ্য এই গল্পের মধ্যে আমরা পাইনি। আর এই ভূতেরা কিন্তু একেবারে ভারতীয় ভূত, তারা কিন্তু ভারতীয়দের উপকার করার জন্য আসে, সাহেবদের উপকার করেনি। এটা আমরা প্রমাণ পেয়েছি কোথায় না, খেলার সময় সাহেবদের টিমকে হারিয়ে দিয়েছে, দোমোহানির টিমকে জিতিয়ে দিয়েছে। এই হচ্ছে যে গন্ধটা খুব সন্দেহজনক গল্পের সমস্ত বিষয়। তাহলে আশা করছি এই দুটো গল্প থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা অবশ্যই লিখে আসতে পারবে। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।